খেলাধুলায় অ্যাডাপ্টেবিলিটি বলে একটা ব্যাপার আছে। মানে আপনার বয়স বাড়বে বা আপনি প্রতিকূল অবস্থায় পড়বেন, এমনকি আপনার পা ভেঙে যেতে পারে, নানা রকম হতে পারে। এই প্রতিটা ঘটনার পরে বা প্রতিটা ঘটনায় আপনার শরীর ভিন্নভাবে রিঅ্যাকশন করবে। ওই সময় আপনি কিভাবে ফাইট ব্যাক করেন এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম তামিম ইকবালের ভেতর থেকে। তামিম যে ব্যাটিংটা করলেন এই ব্যাটিংটা আল্টিমেটলি ন্যাশনাল টিমে কতটা কাজে লাগবে বা কী হবে এখনও এটা আমি জানি না। কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি যে তামিম ওই যে ফাইট ব্যাক শব্দটা বললাম, ওই যে অ্যাডাপ্টেবিলিটিটা বললাম, ওই জিনিসটা করে দেখাইছেন। অন্তত কালকে ইনিংসটা আমি পুরোটা দেখে আমার ফিল হলো যে তামিম বুঝতে পারছেন যে তামিমের ঠিক এই ২০২৫ সালের শুরুতে আসলে কি ব্যাটিং করলে সবচেয়ে কার্যকর ব্যাপার হবে। ইগোটা ঝেড়ে ফেলতে পারছেন যে, যে বলটা আমাকে ভোগাবে ওই বলটার পেছনে আমি দৌড়াবো না। কিন্তু আমি ঠিকই এর ভেতর থেকে ১৮০ বা ২০০ স্ট্রাইক রেটের রান বের করে নেব। তামিমের এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি যে কি দেখলাম। আমরা আজকে তামিমকে নিয়ে কথা বলবো আর হচ্ছে সিলেটের ব্যাটিং অর্ডার নিয়ে ছোট্ট একটু কথা বলবো। দেখেন তামিমের ক্ষেত্রে আমি একটা জিনিস জানি যে তামিম হচ্ছে বাংলাদেশে যে কয়টা ব্যাটসম্যান পেস বোলিং খেলতে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করে তার ভেতরে তামিম একজন। আপনি এই তালিকায় সৌম্যরে রাখতে পারেন, আরও দু একজনকে রাখতে পারেন যারা নিখাত পেস বোলারদের উপরে চড়াও হতে পারে। এবং তামিম তো ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কিভাবে, যদি সেই দৃশ্য মনে করেন, তখন জহির খান 140+ বল করত। সেই জহির খানকে বিশ্বকাপের মঞ্চে সে ডাউন দ্য উইকেট এসে জহির খানের মাথার উপর দিয়ে ছক্কা মারছিল। সেই জিনিসটা সিম্বলে পরিণত হয়েছিল, সারা ইন্ডিয়ান ক্রিকেটের পতনের সিম্বলে পরিণত হয়েছিল। এরপরে তামিম ইকবালের ব্যাটিংয়ে নানা ফেজ গেছে। তামিম কখনোই একটা জিনিস মাথায় রাখবেন, তামিম কিন্তু কখনোই বলে বলে চার ছক্কা মারা ব্যাটসম্যান না। মানে সেন্সেবল ব্যাটসম্যান, মেরে খেলে, লুজ বল পেলেই দুর্দান্ত শট করে, কিন্তু বলে বলে শট করা ছেলে না। সে ভালো বলে সমীহ করে, সেই সমীহটা খুব কম লোকরে করে। সে চিরকালই মারতে পছন্দ করে। পরে একটা সময় আসলো যখন দেখা গেল যে তামিমের মারার চেয়ে ছাড়ার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। সেই সময়টা অনেক সমালোচনা হচ্ছে তামিমের স্ট্রাইক রেট নিয়ে। তামিম বারবার বলছেন স্ট্রাইক রেট ম্যাটার করে না, স্ট্রাইক রেট গুরুত্ব দেন না, এরকম নানা ফেজ গেছে। কিন্তু কোনো ফেজেই তামিমকে দেখি নাই যে পেস বলে খুব অস্বস্তি বোধ করতেছেন, খুব অস্বস্তি বোধ করতেছেন। এই জিনিসটা হয় হচ্ছে একেবারে ফ্রাঙ্কলি বলে, আমি এটা যখন দেখলাম আমার খুব শঙ্কা লাগলো, বুকের ভিতরে ছল করে উঠলো। কারণ কি, মানে তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, ইভেন শামসুর রহমান, শুভ, এগুলা কারোর সঙ্গে তো এমন না যে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে, আমাদের কারোরই নেই। কিন্তু আমরা এই জেনারেশনটারে পাইছি শুরুতেই। মানে বলা যায় যে এরাও ওই টিভির পর্দায় বা মাঠে বড় হয়ে উঠছে, আমরাও এদিকে ক্যারিয়ারে বড় হয়ে উঠছি। ফলে এদের যখন বুঝি মনে হয় যে এই বুঝি শেষে শুরু হয়ে গেল, তখন বুকের ভিতরে একটু ছল করে ওঠে। তো সেইটা একটু ছল করে উঠলো। উঠলো হচ্ছে এনসিএল এ খেলা দেখে। এনসিএল এ কিন্তু তামিম রান পাইছে, বেশ ভালো রান পাইছে। তারপরে ওইখানে দেখলাম, ওইখানে অবশ্য জেনুইন পেস বোলারের অর্থ ছিল না। তারপরেও যে ২-৪টা ভালো বল আসতেছে, পেস মানে খুব পেস বল আসতেছে। তারপরে ওই বোলারের নেক্সট কয়েকটা ডেলিভারি পেস যাই থাক, তামিম আর খেলতেছে না। মানে খেলতেছে না মানে শুধু যে ওই যে আগে যেটা বললাম যে বেশিরভাগ ছাড়েন, তাও না। খুব অস্বস্তি বোধ করতেছে। একটা মানে আপনার বডি মুভমেন্ট বলে দিবে যে আপনি সম্ভবত ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন শব্দটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এটাই রিয়েলিটি। মানে সে খুব অস্বস্তিতে পড়তেছে বেসবল দেখলেই। এইটা আমার কাছে মনে মনে হলো যে ঠিক আছে, এটা ওয়ান অফ ঘটনা। অনেকদিন পরে খেলতে নামছে, অনেকদিন পরে খেলতে নামছে। তো সিলেটে এটা হতে পারে। আমি ওয়েট করতেছিলাম বিপিএল এর জন্য। বিপিএল এ মোটামুটি একটা ইনিংস খেললো, তারপরে আসলো হচ্ছে নাহিদ রানার সামনে পড়লো। ওই ম্যাচে ওর অস্বস্তিটা আমার ধারণা বাংলাদেশে যারা ক্রিকেট দেখছেন, ওই ওভারটা দেখছেন, সবাই বুঝতে পারছেন যে এটা কি ভয়ানক ছিল। ওই ওভারটায় আউট হওয়ার আগ পর্যন্ত তামিম সম্ভবত ৫টা বল খেলছিল নাহিদ রানার। তার ভিতরে দুটোই সে একদম ডেড ব্যাটে ডিফেন্স করছে। মানে সে একদম মনেই করছে যে এখানে আমার যাওয়ারই কোনো সুযোগ নেই। যে কয়টা চালানোর চেষ্টা করছে সেগুলো জায়গায় হয়ে যেতে পারে না এবং খুব জড়সড় অবস্থায়, মানে শরীর চলতেছিল না। তো এই পুরো ব্যাপারটা দেখে আমি একটু মাঝে একটা কন্টেন্টে নিন্দাও করছি যে তামিম বোধহয় সর্বোচ্চ লেভেলে আর খেলতে পারবে না।
অনেকে বুঝে না বুঝে গালিগালাজ করছেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে কালকেও তামিমের ভিতর কিন্তু শুরুতে ওই জিনিসটা দেখছি। তাসকিনের একটা ওভারে তাসকিনের সম্ভবত ৩টা বল সে খুব অস্বস্তির সাথে খেললো। একটা ডিফেন্স করলো, বাকি দুটো ওই যে করতে পারল না। মানে মনে হচ্ছিল যে হঠাৎ করে তামিমের মনে হলো যে আমি তামিম ইকবাল। আমার বয়স কত হয়েছে, আমার ফিটনেস নিয়ে কি কথা হচ্ছে, অমুক তমুক, এগুলো তো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমি আসছি পৃথিবীতে ব্যাটাতে ডমিনেট করতে। ও আমি এইভাবে বিদায় নেব? ওকে, রিটায়ার করলে এইভাবেই রিটায়ার করব। তাও মেরে রিটায়ার করতে হবে। সে জাস্ট একটা বল পুল করলো, ছক্কা। তাসকিনকেই তাসকিনকেই এরপরও তাসকিনের দুটো বল সে রান নেয় নাই, কিন্তু প্রত্যেকটা জেন্টালি পুশ করে ছেড়ে দিছে বা করছে। তার মনে হয়েছে এই ওভারে রান ঠিক আছে। এরপর থেকে আমার মনে হলো যে তামিম একেবারে ঠিক যেটা দরকার ছিল, যে তামিমকে দেখলে মনটা ভরে যায়, সেই তামিমকে দেখলাম। বাকি ইনিংসের আর আমি কোনো বর্ণনা দেবো না। বাকি ইনিংসটা আপনারা দেখছেন যে সে কিভাবে একের পর এক বল গ্যালারিতে পাঠাইছে। একটা পর্যায়ে স্ট্রাইক রেট 200-র কাছাকাছি চলে গেছিল, পরেও সেটা নেমে বোধহয় 185 বা 184-এ আসছে। কি অসাধারণ ব্যাটিংটা করলো। আপনাদের আমি একটা জিনিস বলে রাখি যে এইটার ফলে আমি তামিমকে কিন্তু ন্যাশনাল টিমে নেওয়ার অ্যাডভোকেসি করতেছি না। মানে আমার কোনো কন্টেন্টে আজকে একটা জিনিস বলে রাখি, আমি যখন একটা বাচ্চা ছেলেকে নিয়েও কন্টেন্ট করি, সেই বাচ্চা ছেলেটার প্রশংসা করি, তার মানে এই না যে আমি বলি যে ওরে ন্যাশনাল টিমে নিতে হবে। ওইটা যেদিন বলবো ওইটা বলবো যে ওরা এখন দরকার আমাদের। কিন্তু এছাড়া হচ্ছে যার যেখানে যেভাবে পারফর্ম করবে এটা তো আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। তামিম ভালো করতেছে। হ্যাঁ, ন্যাশনাল টিমে নেওয়ার ক্ষেত্রে সিলেক্টরদের এটা একটা বিবেচনা থাকবে যে সে ফর্মে আছে। যেকোনো স্তরে যেকোনো ক্রিকেটে যেকোনো ফরম্যাটে আপনি রানে থাকলে সেটা ভালো খবর। সেটা নির্বাচকদের সহায়তা করে। স্টিল আমি বিশ্বাস করি যে তাকে ডেভেলপ করতে হবে, বিশেষত ফিটনেস ওয়াইজ। তা না হলে তার ন্যাশনাল টিমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা কঠিন। কিন্তু স্টিল সে যে লেভেলেই খেলুক, তামিম যখন রান পাবে ওটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। আচ্ছা, সিলেটে ব্যাটিংয়ের কথা বলবো, সেটা হচ্ছে জাকের আলী। মানে যখন বরিশালের আগে সিলেট ব্যাট করলো তখন জাকের আলী ৩টা ছক্কা দেখে তো খুব ভাল লাগলো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, সিলেট জাকের আলীকে ৬ নাম্বারে কেন পাঠাচ্ছে? জাকের আলী টি-20-তে যে বিধ্বংসী ফর্মে আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেখানে তারে তো ৫-এ অবশ্যই পাঠানো উচিত ছিল। সিলেট দেখলাম ৪টা ওপেনার নিয়ে নামতেছে, ২টা দেশি ২টা বিদেশি। ৪টা ওপেনার মিলে ৪ নম্বর পর্যন্ত অকুপাই করে রাখছে। তার ভিতরে ২টা ওপেনার হচ্ছে পল স্টার্লিং, আরেকটা কে যেন স্কটল্যান্ডের কি মুন্সি যেন। তো যাই হোক, পল স্টার্লিং লাস্ট যে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা খেলছে ওইটাতে একটা 50 করছে, ঠিক আছে। কিন্তু পল স্টার্লিং মানে টি-20-র কোনো বড় কিছু বলে আমার মনে হয় না। আর মুন্সিও না। ফলে মানে এই বিদেশি বলে এই ২টা ওপেনারেই দলে খেলাইতে হবে। বা মুন্সিরে অনায়াসে বসায় দেওয়া যেত, দিয়ে পল স্টার্লিংয়ে ওপেনিংয়ে পাঠায় দেওয়া যেত, জাকেরের পজিশনে খেলতো। দেখেন, মানে আমি এইসব কথা বলি আপনাদের হয়তো একটু খারাপ লাগে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কোচদের নিয়ে এখানে সমালোচনা করি। বা আমার কাছে আগে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয় এরকম কিছু আমি ফ্র্যাঞ্চাইজিরা করলে এটা আমি মানব না। এবং সেটা যদি অযৌক্তিক হয়। হ্যাঁ, আপনার টিম কম্বিনেশন যদি কোনোভাবেই পারমিট না করে তাহলে আমি কি বলব? যেমন বরিশাল রিশাদের নামার ছিল না। আমার কনটেন্টে কিন্তু আমি একবারও বরিশালের সমালোচনা করি নাই। কারণ আমি জানি যে বরিশালের জায়গাটা কি। কিন্তু জাকেররে আপনি যখন সঠিক পজিশন দিবেন না, তখন এটাতে আমি আমার ক্ষোভ প্রকাশ করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা। আশা করি আজকেও জমজমাট ম্যাচ দেখব। সবাই ভালো থাকবেন।